এক দেশে সর্বোচ্চ কতজন প্রেসিডেন্ট থাকতে পারে বলে আপনার মনে হয়? নাকি এটা একটা বোকার মতো প্রশ্ন? আজকে আমরা গল্প শুনবো এমন একটা দেশের, যা তার অভ্যন্তরীণ পরিস্থিতির জন্য কয়েকজন প্রেসিডেন্ট নিয়ে চলে। সে দেশটার নাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। অর্থোডক্স খ্রিস্টান, ক্যাথলিক খ্রিস্টান আর মুসলিম, ইউরোপের জেরুজালেম খ্যাত দেশটিতে সম্মিলিত ঘটেছে এই তিন পরিচয়ের। আর পরিচয় এই বৈচিত্র্য এই অঞ্চলের ইতিহাস আর রাজনীতি নিয়ন্ত্রণ করছে। পুরো বিষয়টি জানতে চলুন ঘুরে আসি একটু পেছন থেকে। বসনিয়া রাজ্য আর হার্জেগোভিনা রাজ্য পঞ্চদশ শতক থেকে পরবর্তী প্রায় 450 বছর ছিল অটোমান সাম্রাজ্যের অধীন। 1908 সালে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য অটোমানদের থেকে এই অঞ্চল পুরোপুরি দখল করে নেয়। সার্ব জাতীয়তাবাদী গ্যাব্রিয়েলো প্রিন্সি 1914 সালের 28 জুন সারায়েভো সফররত অস্ট্রো হাঙ্গেরিয়ান রাজ্যের যুবরাজ ফার্দিনান্দোকে গুলি করে হত্যা করলে যে রাজনৈতিক ডামাডোল শুরু হয় ইউরোপ জুড়ে, তার ফলশ্রুতিতে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের পর কিংডম অফ সার্বিয়ার সাথে অস্ট্রো হাঙ্গেরিয়ান শাসনের অধীনে থাকা অঞ্চল মিলে সাউথ স্লাভসদের যে সম্মিলিত রাজ্য গঠিত হয়, তার নাম কিংডম অফ যুগোস্লাভিয়া। যুগোস্লাভিয়ার শব্দের অর্থ ল্যান্ড অফ দ্য সাউথ স্লাভস বা সাউথ স্লাভদের দেশ। এই সাউথ স্লাভ বলতে সার্ব, ক্রোয়াট, বসনিয়াক, মেসিডোনিয়ান প্রভৃতি জাতির সম্মিলিত পরিচয়কে বোঝাত। তবে এরা মোটেও মনে প্রাণে এক ছিল না, বরং নিজ নিজ জাতিগত পরিচয় নিয়ে ছিল অত্যন্ত সচেতন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে কিংডম অফ যুগোস্লাভিয়া মার্শাল টিটোর নেতৃত্বে সোশ্যালিস্ট ফেডারেল রিপাবলিক অফ যুগোস্লাভিয়ায় রূপান্তরিত হয়। টিটো জাতিগতভাবে ছিলেন একজন ক্রোয়াট আর আদর্শে ছিলেন কমিউনিস্ট। যুগোস্লাভিয়ার রাজধানী ছিল বেলগ্রেড, যা সার্বিয়ায় অবস্থিত। অর্থাৎ যুগোস্লাভিয়ায় সার্বদের বেশ ভালো প্রভাব ছিল। আর্মিতেও তাদের লোক ছিল বেশি। যুগোস্লাভিয়ার মধ্যে ছিল স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, মন্টিনেগ্রো, সার্বিয়া ও মেসিডোনিয়া। জাতিগত দ্বন্দ্ব থাকলেও কমিউনিজম পুরো কোল্ড ওয়ারের সময় যুগোস্লাভিয়াকে টিকিয়ে থাকে। এবার আমরা ঢুকতে যাচ্ছি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মূল গল্পে। 1991 সালের শেষ দিকে যখন গ্লোবাল কমিউনিজমের কেন্দ্র সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাচ্ছে, তখন যুগোস্লাভিয়ার অন্তর্গত বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার 45 লক্ষ জনসংখ্যার 43.5% মুসলমান, যাদের বলা হয় বসনিয়াক, 31.2% সার্ব, যাদের বলা হয় বসনিয়ান সার্ব, আর 17.4% বসনিয়ান ক্রোয়াট। ইউরোপের এই অঞ্চলে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণ 4 শতাব্দীরও বেশি সময়ের অটোমান শাসন। আবার সার্ব এবং ক্রোয়াট উভয়ই খ্রিস্টান হলেও সার্বরা অর্থোডক্স খ্রিস্টান, অর্থাৎ রাশিয়ার সাথে ধর্মীয়ভাবে সংযুক্ত। অন্যদিকে ক্রোয়াটরা ক্যাথলিক খ্রিস্টান, ফলশ্রুতিতে ইউরোপের সাথে সংযুক্ত। জনসংখ্যার এমন বিভাজনের জন্য বসনিয়া অঞ্চলে একটা জাতিগত দ্বন্দ্ব সবসময় সুপ্ত অবস্থায় ছিল। সাথে বৈশ্বিক পরাশক্তিগুলোর এই অঞ্চলের প্রভাব বজায় রাখার আগ্রহ মিলিয়ে এখানে রক্তক্ষয় যেন নিয়তি নির্ধারিত। আর তাই ঘটতে দেখা গেল গত শতাব্দীর শেষ দশকে। 90 দশকের শুরুতে কমিউনিজমের পতন হলে যুগোস্লাভিয়ার বিভিন্ন জাতির মাঝেও স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। রেফারেন্ডামের মাধ্যমে যুগোস্লাভিয়ার রিপাবলিকগুলো স্বাধীনতা ঘোষণা করতে থাকে। একে একে স্বাধীনতা ঘোষণা করে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং মেসিডোনিয়া। বসনিয়ান সার্বরা আতঙ্কিত হয়ে পড়ে এই জন্য যে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার স্বাধীনতা ঘোষণা করে তারা হয়ে পড়বে সংখ্যালঘু। তাদের যুগোস্লাভিয়াতে যে প্রভাব ছিল সেটা এই নতুন দেশে থাকবে না। কিন্তু মুসলিম বসনিয়াক এবং ক্যাথলিক
ক্রোয়াটরা চাচ্ছিল স্বাধীনতা। সার্বদের প্রবল আপত্তির মুখে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনায় অনুষ্ঠিত হয় রেফারেন্ডাম বা গণভোট। যেহেতু বসনিয়া এবং ক্রোয়াটরা সম্মিলিতভাবে সংখ্যায় বেশি, তাই এ গণভোট সার্বরা বয়কট করে। সার্বদের বয়কটের মধ্যে 63.72% ভোট কাস্ট হয়, যার মধ্যে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার স্বাধীনতার পক্ষে 99.71% হাও ভোট পড়ে। ফলশ্রুতিতে 1992 সালের মার্চে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা স্বাধীনতা ঘোষণা করে। অন্যদিকে সার্বরা নিজেদের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীনতা ঘোষণা করে, যার নাম হয় রিপাবলিকা সের্বস্কা, অর্থাৎ সার্স রিপাবলিক। এখানে একটা প্রশ্ন করি, সব রিপাবলিক স্বাধীনতা ঘোষণা করলে যুগোস্লাভিয়া কোথায় গেল? উত্তরটা হলো সার্বিয়া অ্যান্ড মন্টিনেগ্রো। এটাই মূলত যুগোস্লাভিয়ার সরাসরি উত্তরসূরি, যেখানে সার্বরা খুবই শক্তিশালী। বসনিয়ার যুদ্ধ শুরু হয় একটি ওয়েডিং প্রফেশনে ঘটা অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে। রেফারেন্ডাম চলার সময় 1 মার্চ 1992 সারাইভোতে একটি সার্ব পরিবারের বিয়ের শোভাযাত্রায় গুলি চালায় পেশাদার অপরাধী রমিজ ডেলাচিচ, যে ছিল একজন বসনিয়াক। বরের বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। যুদ্ধের পরিস্থিতি আসলে তৈরি ছিল, এই ঘটনা কেবল তাতে স্ফুলিঙ্গের যোগান দেয়। সার্বিয়া থেকে যুগোস্লাভ পিপলস আর্মি বসনিয়ান সার্বদের সহায়তায় হাজির হয়। গৃহযুদ্ধের শুরুতে বসনিয়া অর্থাৎ যারা মুসলমান এবং ক্রোয়াট যারা ক্যাথলিক খ্রিস্টান সম্মিলিতভাবে অর্থোডক্স খ্রিস্টান বসনিয়াক সার্বদের বিরুদ্ধে যুদ্ধ করে। পরবর্তীতে নিজেদের মধ্যে নানাবিধ টানাপোড়েনের কারণে তারা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয়, ফলে গৃহযুদ্ধ হয়ে যায় ত্রিমুখী। এ দ্বন্দ্বের সুযোগে এবং সার্বিয়া থেকে প্রাপ্ত প্রশিক্ষিত আর্মির সহায়তায় সার্বরা যুদ্ধে বেশ ভালো অবস্থায় ছিল। আমেরিকা এ সময় মধ্যস্থতা করলে 1994 সালে ওয়াশিংটন এগ্রিমেন্টের মাধ্যমে বসনিয়া অ্যান্ড ক্রোয়াটরা আবার ঐক্যবদ্ধ হয় এবং ফেডারেশন অফ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা গঠন করে। ফলে যুদ্ধের এ পর্যায়ে বসনিয়াক এবং ক্রোয়াটদের সম্মিলিত ফেডারেশন অফ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ছিল একটি পক্ষ, আর বসনিয়াক সার্বদের রিপাবলিকা সের্বস্কা ছিল আরেকটি পক্ষ। 1992 থেকে 1995 সাল ব্যাপী এই যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ, যাতে 1 লক্ষেরও বেশি মানুষ নিহত হয় আর প্রায় 25 লক্ষ মানুষ ডিসপ্লেসড হয়। যুদ্ধের সকল পক্ষের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ঘটনার অভিযোগ প্রমাণিত হয়। তবে এর মাঝে অন্যতম ছিল কুখ্যাত স্রেব্রেনিৎসা জেনোসাইড, যাতে সার্বদের হাতে নিহত হয় 8,000-এর বেশি বসনিয়াক। আমেরিকা ও পশ্চিমা শক্তি অবশেষে সরাসরি যুদ্ধে যুক্ত হলে সার্বরা কিছুটা পিছিয়ে পড়ে। এছাড়া সার্বিয়ার উপর পশ্চিমা দেশগুলো স্যাংশন আরোপ করে, ফলে সার্বিয়া সাহায্য করা বন্ধ করে দিলে সার্বরা আরও দুর্বল হয়ে যায়। আর রাশিয়া তখন এমন একটা যুদ্ধে সহায়তা করার মতো অর্থনৈতিক অবস্থা ছিল না, ফলে যুদ্ধ সমাপ্তির জন্য সকল পক্ষ আলোচনায় বসে। 1995 সালের নভেম্বরে আমেরিকার ওহাইওর ডেটন শহরে একটি ত্রিপক্ষীয় এগ্রিমেন্ট হয়, যা 14 ডিসেম্বর 1995 সালে প্যারিসে স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষরকারী ছিলেন বসনিয়ার সার্বদের পক্ষে সার্বিয়ার প্রেসিডেন্ট, ক্রোয়াটদের পক্ষে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট আর বসনিয়াকদের পক্ষে বসনিয়াকদের নেতা। এই চুক্তির ফলে একটি ফেডারেল কাঠামো বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। চুক্তির পরিশিষ্ট 4 নতুন রাষ্ট্রের সংবিধান হিসেবে গণ্য হয়। চুক্তি অনুযায়ী বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা একটি ফেডারেল স্টেট, যাতে রয়েছে 2টি রিপাবলিক বা এন্টিটি, একটি সার্ব সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকা সের্বস্কা, আরেকটি বসনিয়া ও ক্রোয়াটদের ফেডারেশন অফ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
এই ফেডারেল কাঠামোটি অনেক বেশি পরিমাণে ডিসেন্ট্রালাইজড, অর্থাৎ উভয় এন্টিটি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়েই স্বাধীন। এবার আসি ডেটন চুক্তির ভিত্তিতে কিভাবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। প্রতি 4 বছর পর পর এই নির্বাচন হয়ে থাকে। নির্বাচনের মাধ্যমে 3টি জাতি অর্থাৎ বসনিয়াক, ক্রোয়াট এবং সার্বদের মধ্যে থেকে একজন করে মোট 3 জন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এই 3 জনের কমিটি বা প্রেসিডেন্সি সম্মিলিতভাবে কাজ করে, যার মাঝে একজন থাকে চেয়ারপারসন। 4 বছর সময়কালে প্রতি 8 মাস পর পর রোটেশনের ভিত্তিতে 3 জনের মাঝে একজন চেয়ারপারসন হন। বেশ জটিল বন্দোবস্ত, তাই না? বলকান অঞ্চলের এ দেশটিতে তাই যে কোনো কেন্দ্রীয় সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন, কারণ 3 জাতিরই রয়েছে ভেটো পাওয়ার। 3 জনের মাঝে মতানৈক্য হলে সমাধানের জন্য এবং ডেটন চুক্তিকে সকল পক্ষ মেনে চলছে কিনা তা দেখতে বিশ্ব নেতৃত্বের পক্ষ থেকে রয়েছে হাই রিপ্রেজেন্টেটিভ অফ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। এই পদটি অত্যন্ত শক্তিশালী একটি পদ। বর্তমান হাই রিপ্রেজেন্টেটিভ ক্রিশ্চিয়ান স্মিথ একজন জার্মান। ভূরাজনীতির খেলায় আমেরিকা, নেটো ও ইউরোপিয়ান ইউনিয়নের চাওয়া বসনিয়া নেটো এলাই থাকো, যা ফেডারেশন অফ বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার মানুষ সমর্থন করে। অন্যদিকে নেটোতে যোগদানের বিরোধিতা করে রিপাবলিকা সেরবস্কা, যাদের সমর্থনে আছে রাশিয়া এবং সার্বিয়া। কেন্দ্রীয় সরকারের 3 জন প্রেসিডেন্টের বাইরেও 2টি এন্টিটি রয়েছে 2 জন প্রেসিডেন্ট। রিপাবলিকা সেরবস্কা অংশের বর্তমান প্রেসিডেন্ট সার্ব জাতীয়তাবাদী মিলোরাড ডোডিক প্রকাশ্যেই বলে থাকেন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ইউনাইটেড থাকার দরকার নেই এবং এটা ব্যর্থ রাষ্ট্র। তিনি রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ। রাশিয়া এই অঞ্চলের সার্ব জাতীয়তাবাদীদের সকল প্রকার সমর্থন দিয়ে যাচ্ছে। এটা ঠিক যে ডেটন চুক্তির জন্যই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা একত্রে টিকে আছে, যা এই চুক্তির একটি সাফল্য। আবার দেশটি থেকে জাতিগত দ্বন্দ্ব মোটেও হারিয়ে যায়নি, বরং পরিস্থিতি যে কোনো সময় আরও জটিল হয়ে উঠতে পারে। ভবিষ্যৎ কি তা সময়ের হাতেই তোলা থাকুক। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। কোন কোন বিষয় সম্পর্কে ভিডিও চান কমেন্টে আমাদের জানান। আরও এমন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।